ঢাকায় ব্যস্ততম দিন পার তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর বিভিন্ন দলের সাথে সিরিজ বৈঠক, আজ প্রধানমন্ত্রীর সাক্ষাৎ। তিন সীমান্তে ৬০ ভারতীয়কে পুষিনের চেষ্টা বিএসএফ এর, ঠেকিয়ে দিল বিজিবি। ঢাকা বিমানবন্দরের কার্গো শেডে ফের আগুন, ফায়ার সার্ভিসের ২টি ইউনিটের চেষ্টায় দ্রুতই নিয়ন্ত্রণে। আসন্ন বাজেটে রাজস্ব আয় বড় চ্যালেঞ্জ বলছেন বিশ্লেষকরা, ব্যাংক খাত সংস্কার ও দুর্নীতির লাগাম টানার তাগিদ। আসসালামু আলাইকুম, মোহাম্মদ ইফতেখার স্বাগত জানাচ্ছি এনটিভির মধ্যরাতের খবরে। ক্রাউন সিমেন্ট শিরোনাম দেখছিলেন, এবার চলে যাব পুরো খবরে। রোহিঙ্গা সংকট সমাধানে তাদের নিরাপদ ও স্থায়ী প্রত্যাবাসন চায় বাংলাদেশ। এই ব্যাপারে তুরস্কের সহযোগিতা চেয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এছাড়া তুরস্কের বেসরকারি খাতের বিনিয়োগকারীদের বিশেষ অর্থনৈতিক জোনে বিনিয়োগের আহ্বানও জানানো হয়েছে। আর ঢাকা সফররত তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান বাংলাদেশের সঙ্গে দীর্ঘস্থায়ী অংশীদারিত্বকে আরও গভীর করার পাশাপাশি তা বিস্তৃত করার আগ্রহের কথা জানিয়েছেন। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ তুর্কি পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক পরবর্তী গণমাধ্যমে কথা বলেন দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী। পররাষ্ট্রমন্ত্রী বলেন, টেক্সটাইল, হাসপাতাল ও প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুত করতে তুর্কি সহায়তা চেয়েছে বাংলাদেশ। এর সাথে রোহিঙ্গা সংকট সমাধানে দেশটিকে পাশে চায় ঢাকা। Our priority is the safe, voluntary, dignified and sustainable repatriation of the Rohingyas to their homeland in আমাদের সর্বোচ্চ গুরুত্ব হলো আমরা রোহিঙ্গাদের তাদের মাতৃভূমিতে পাঠাতে চাই যত তাড়াতাড়ি সম্ভব, এবং তুর্কির কাছে আমরা মানবিক ও কূটনৈতিক সহযোগিতা কামনা করছি। to ensure that there are serious international efforts. তুর্কি পররাষ্ট্রমন্ত্রী বলেন, রোহিঙ্গা সংকট সমাধানে আন্তর্জাতিক পরিমণ্ডলে আলোচনা চালিয়ে যাচ্ছে তার দেশ। বাংলাদেশে বিনিয়োগ $2 বিলিয়ন উন্নীত করার আশ্বাসও দেন তিনি। রোহিঙ্গা Müslümanların maruz kaldığı trajedi রোহিঙ্গাদের আশ্রয় দিয়ে বাংলাদেশ ঐতিহাসিক মানবিকতা দেখিয়েছে। এই সংকট সমাধানে আন্তর্জাতিক পরিমণ্ডলে আন্তরিকভাবে কাজ করছে আঙ্কারা। tarihi bir fedakarlık sergilediğini শুক্রবার কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন এবং শনিবার প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে বৈঠক করবেন হাকান ফিদান। ইফতেখার রেজা, এনটিভি নিউজ, ঢাকা। রোহিঙ্গা সমস্যা নিয়ে চলমান সংকটের স্থায়ী সমাধানে তুরস্কের সহযোগিতা চেয়েছে জামাত ইসলামীও। শুক্রবার রাতে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সঙ্গে 1 ঘণ্টাব্যাপী বৈঠক শেষে একথা জানান জামাত আমির ও সংসদের বিরোধী দলীয় নেতা ডক্টর শফিকুর রহমান। হোটেল ইন্টারকন্টিনেন্টালে রাত 8:30টায় বৈঠকটি শুরু হয়। এ সময় জামাত আমিরের সঙ্গে ছিলেন দলটির নায়েবে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের ও সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার সহ 7 সদস্যের প্রতিনিধি দল। বৈঠকে দেশের চামড়া, পাট শিল্প ও গার্মেন্টস শিল্প এবং শিক্ষা ও স্বাস্থ্য খাত সহ প্রতিরক্ষা বিষয়ে সহযোগিতার জন্য তুরস্কের প্রতি আহ্বান জানান জামাত আমির। তুরস্ককে বাংলাদেশের পরীক্ষিত বন্ধু হিসেবে অভিহিত করে জামাত আমির সাংবাদিকদের বলেন, অদূর ভবিষ্যতে দুদেশের সম্পর্ক অনন্য উচ্চতায় পৌঁছাবে বলে প্রত্যাশা তার। রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে বাংলাদেশ যে সমস্যার মধ্যে আছে, এটার একটা যৌক্তিক সমাধানের জন্য তারা যেন আন্তর্জাতিক উদ্যোগের অংশ হিসাবে এগিয়ে এসে তারা দায়িত্ব পালন করেন। দুই দেশের মধ্যে ব্যবসা বাণিজ্যের বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করেছি, বিশেষ করে আমাদের চামড়া শিল্প, আমাদের পাট শিল্প, গার্মেন্ট শিল্প, আমাদের শিক্ষা, স্বাস্থ্য, ডিফেন্স ইন্ডাস্ট্রি, এই সমস্ত বিষয়ে আমরা ফ্রুটফুল আলোচনা করেছি। বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের মানবিক সহায়তা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান। দিনভর ব্যস্ততম কর্মসূচির মধ্যে শুক্রবার বিকেলে কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে গিয়ে তিনি কথা বলেছেন। ক্যাম্পে শরণার্থীদের সাথে আলাপকালে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী জানান, তার দেশ বাংলাদেশে রোহিঙ্গা সংকটের শুরু থেকেই পাশে থেকে তাদের মানবিক সহায়তা দিয়ে আসছে। তিনি আশা প্রকাশ করেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সহযোগিতায় রোহিঙ্গা সংকটের একটি স্থায়ী সমাধান হবে এবং রোহিঙ্গারা তাদের সম্মান এবং নাগরিকত্বের মর্যাদা নিয়ে তাদের দেশ মিয়ানমারে ফিরে যাবে। পরিদর্শনকালে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির, পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
লালমনিরহাট, নওগাঁ ও পঞ্চগড়ের বিভিন্ন সীমান্ত দিয়ে নারীসহ ৬০ ভারতীয় নাগরিককে পুষিনের চেষ্টা চালিয়েছে সে দেশের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি সদস্যসহ স্থানীয়দের বাধায় সেই চেষ্টা সফল হয়নি। বিজিবি জানায়, ভোরের দিকে হাতীবান্ধা উপজেলার বড়খাতা সীমান্তে ৮ নারীসহ ১১ জন ও পাটগ্রামের ৬৫ বাড়ির সীমান্ত দিয়ে ৫ পুরুষ ও ৫ নারীকে পুষিনের চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবির বাধায় তারা ওপারে অবস্থান নিতে বাধ্য হয়। এছাড়া লালমনিরহাটের দুর্গাপুর সীমান্তে ১২ জনের উপস্থিতি লক্ষ্য করে ১৫ বিজিবি ব্যাটালিয়নের সতর্কতায় তারা বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে পারেনি। এদিকে নওগাঁর সাপাহার উপজেলার হাপানিয়া সীমান্ত এলাকা দিয়ে নারী, পুরুষ এবং শিশুসহ ১৭ জনকে পুষিনের চেষ্টা চালিয়েছে বিএসএফ। তবে বিজিবির প্রতিরোধের মুখে সেই চেষ্টা ব্যর্থ হয়েছে। এছাড়া পঞ্চগড় সদর উপজেলার বড়বাড়ি প্রধানপাড়া গ্রামের সীমান্ত দিয়ে নারী, শিশুসহ ১০ জনকে বাংলাদেশে ঠেলে পাঠানোর চেষ্টা করেছে বিএসএফ। তবে কঠোর নজরদারির কারণে তারা প্রবেশ করতে পারেননি বলে জানিয়েছে বিজিবি। এদিকে নাগরিকত্ব যাচাই সংক্রান্ত ঝুলে থাকা আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির জন্য বাংলাদেশের প্রতি আহ্বান জানিয়েছে ভারত। নাগরিকত্ব নিশ্চিত হওয়ার পর অবৈধ অভিবাসীদের নিজ দেশে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে নয়াদিল্লি। শুক্রবার নিয়মিত সংবাদ ব্রিফিংয়ে এসব কথা জানান ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল। ভারতে অবৈধভাবে অবস্থানকারী সব বিদেশি নাগরিকের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে দাবি করেন তিনি। এর আগে অবৈধ অভিবাসী সন্দেহে আটক প্রায় ৩,০০০ জনের বিষয়ে তথ্য জানতে ঢাকার কাছে আবেদন পাঠায় দিল্লি। তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করেছেন এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদে বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম ও দলটির নেতারা। এই সময় ভারতীয় সরকার কর্তৃক অন্যায্য পুষ্যিন নিয়েও তাদের মধ্যে আলোচনা হয়েছে বলে সাংবাদিকদের জানান এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন। বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষায় প্রতিরক্ষা বাহিনীর উন্নয়নে তুরস্ক সরকার সহযোগিতা করতে পারে কিনা সে বিষয়টি নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে। তারা হয়তো ভারতীয় বাঙালি মুসলিম, কিন্তু তাদেরকে বাংলাদেশি বলে বাংলাদেশে পুষিন করানোর এক ধরনের চক্রান্ত ভারত সরকারের পক্ষ থেকে করা হচ্ছে। আমরা সে বিষয়টাও তার কাছে আমরা তুলে ধরেছি। আমরা কোনোভাবেই বাংলাদেশে কোনো পুষিনের ঘটনাকে আমরা মেনে নেব না। আমরা মনে করি যে ভারত সরকার বাংলাদেশের উপরে যে অন্যায্য একটা আগ্রাসন চাপিয়ে দিতে চায়, সেটা কোনোভাবেই বাংলাদেশের কোনো নাগরিক এটা মেনে নেবে না। দেশে গণতন্ত্রে অবিশ্বাসী একটি শক্তির উত্থান হচ্ছে মন্তব্য করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, এই শক্তির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। শুক্রবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে এক স্মরণ সভায় তিনি আরও বলেন, রাজনীতির স্বাভাবিক ধারাকে ধ্বংস করতে পরিকল্পিতভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমকে ব্যবহার করা হচ্ছে। খান আলামিনের রিপোর্টে বিস্তারিত। ভাষাবিদ ও গবেষক ডক্টর মাহবুবুল হক এবং বিএনপির সাবেক সংসদ সদস্য মাহবুবুল আলম তারা স্মরণে এই আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দিতে গিয়ে রাজনীতিবিদদের নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যাচার ও চরিত্র হননের প্রসঙ্গ টেনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, সংস্কৃতি ও গণতন্ত্রকে ধ্বংস করতে পরিকল্পিতভাবে নৈরাজ্য চালানো হচ্ছে। সমস্ত রাজনৈতিক নেতাদের চরিত্র হনন করা হয়, যা খুশি তাই করেন, এবং সমাজের কাছে, রাজনীতির কাছে, ভবিষ্যৎ বংশধরদের কাছে তাদেরকে একটা সবচেয়ে হীন ব্যক্তি হিসাবে পরিচয় করে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এটা লক্ষ্য করে দেখবেন, অর্থাৎ রাজনীতিকে ধ্বংস করার একটা চক্রান্ত ষড়যন্ত্র চলছে, এবং এটা কখনোই সুস্থ রাজনীতির জন্য কোনো শুভ লক্ষণ নয়। গণতন্ত্রকে বিশ্বাস করে না এমন একটি শক্তির উত্থান নিয়ে সবাইকে সতর্ক করেন বিএনপি মহাসচিব। একটা শক্তির উত্থান হচ্ছে, যে শক্তি কিন্তু গণতন্ত্রে বিশ্বাস করে না, যে শক্তি মানুষের অধিকারকে তার স্বাভাবিক নিয়মে গণতান্ত্রিক উপায়ে রক্ষা করতে বিশ্বাস করে না। সুতরাং এই শক্তি যেন মাথা তুলে উঠে দাঁড়াতে না পারে, তার জন্য সকল গণতান্ত্রিক শক্তির এক হওয়া উচিত বলে আমি মনে করি। অনুষ্ঠানে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন, সরকারকে বিব্রত করতে একটি গোষ্ঠী তৎপরতা চালাচ্ছে, তাদের স্বার্থ বাস্তবায়নে কাজ করছে বট বাহিনী। খান আলামিন, এনটিভি নিউজ, ঢাকা। বিএনপি আওয়ামী লীগের ফাঁদে পড়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী।
শুক্রবার বিকেলে চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ছ্যাঙ্গারচর ডিগ্রি কলেজ মাঠে এনসিপি আয়োজিত ঈদ পুনর্মিলনী ও যোগদান অনুষ্ঠানে কথা বলেন তিনি। বলেন, 1-2 দিন আগে সরকার খুনিদের সাথে আঁতাত করে সেলিনা হায়াৎ আইভীকে মুক্তি দিয়েছে। একই অনুষ্ঠানে এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম বলেন, একটি নির্বাচিত সরকার যত ধরনের প্রতারণা করেছে এর আগে কোনো নির্বাচিত সরকারের 4 মাসে এত প্রতারণা করতে পারে এই কল্পনা বাংলাদেশের মানুষ করেনি। এর আগে মতলব উত্তরের ইমাম ময়দান নুরিয়া মাদ্রাসায় জুমার নামাজ আদায় শেষে এনসিপির কেন্দ্রীয় নেতারা দলীয় কর্মীদের সাথে নিয়ে বৃক্ষরোপণ করেন। বিএনপি হলো আওয়ামী লীগের ফাঁদে পড়েছে। এই আওয়ামী লীগের ফাঁদে পড়ে বাংলাদেশে জিয়াউর রহমান শহীদ হয়েছে, খালেদা জিয়া মৃত্যুর মুখে পতিত হয়েছে। জনাব প্রধানমন্ত্রী তারেক রহমান, আপনাকে আমরা হুঁশে আসতে বলি, এরাই কিন্তু আপনার বাবার খুনি, এরাই কিন্তু আপনার মায়ের খুনি, এরাই কিন্তু বিএনপির অসংখ্য নেতা কর্মীর খুনি। বিএনপির 31 দফা পুরো দেশের মানুষের সামনে প্রথম দফায় স্পষ্ট করে লেখা আছে, সংবিধান সংস্কার পরিষদ তারা গঠন করবে। সেই কমিশনের মধ্য দিয়ে আগামীর বাংলাদেশে তারা সংবিধানকে জনগণের চাওয়া পাওয়া অনুযায়ী তৈরি করবে। এই সংবিধান সংস্কার মিথ্যা, অন্যথায় আপনাদের 31 দফা তার চেয়েও বড় মিথ্যা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সচিবালয় কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরির মামলায় গ্রেফতার 2 জনকে 5 দিন করে রিমান্ড মঞ্জুর করেছে ঢাকার একটি আদালত। শুক্রবার বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট হাসান শাহাদাতের আদালত এই রিমান্ডের আদেশ দেন। এর আগে আসামিদের আদালতে হাজির করে 7 দিনের রিমান্ড চেয়ে আবেদন করে মামলার তদন্তকারী কর্মকর্তা। আসামি রঞ্জন চন্দ্র ও রেজাকুল ইসলাম আউটসোর্সিংয়ের কাজ করত। চুরি নাকি অন্য কারণে এই ঘটনা ঘটানো হয়েছে রিমান্ডে গুরুত্বপূর্ণ তথ্য পাবার আশা ব্যক্ত করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী। বিশাল অঙ্কের রাজস্ব আয়ের লক্ষ্য পূরণ আর বরাদ্দকৃত অর্থের খরচে দক্ষতা দেখানোই 2026-27 অর্থ বছরের বাজেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। অর্থনীতিবিদরা বলছেন, বাজেট ঘাটতি মেটাতে প্রত্যক্ষ করে জোর দিতে হবে। আইএমএফের চাপে নয়, অর্থনীতির স্বার্থেই ব্যাংক খাতের সংস্কার এবং সরকারি ব্যয়ে দুর্নীতির লাগাম টানার পরামর্শ বিশ্লেষকদের। সেলিম মালিকের রিপোর্ট। দেশের সামষ্টিক অর্থনীতি এক কঠিন সন্ধিক্ষণে। একদিকে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা থেকে পিছিয়ে পড়ছে দেশ, অন্যদিকে চড়া মূল্যস্ফীতির ভারী মাসুল গুনছেন সাধারণ মানুষ। এমন বাস্তবতায় 1,40,000 কোটি টাকা বাড়িয়ে 9,30,000 কোটি টাকার সম্ভাব্য বিশাল বাজেট ঘোষণা করতে যাচ্ছে সরকার। নির্বাচনে ইস্তেহার অনুযায়ী আগামী 10 বছরে কর জিডিপির অনুপাত বর্তমান প্রায় 7% থেকে 20% উন্নীত করার লক্ষ্য নিয়েছে বিএনপি সরকার। বিপরীতে জ্বালানি সহ নানা খাতে ভর্তুকি এবং কাট ব্যবস্থাপনার মাধ্যমে বাড়ছে খরচের বহর। রেভিনিউ অত্যন্ত দুর্বল এবং অর্থনীতির গতি স্লথ থাকা অবস্থায় রেভিনিউ খুব বেশি বাড়ানো যাবে না। সুতরাং এই কমিটমেন্ট এবং সাধ্য, এই তিনটার সমন্বয়ে কিন্তু এইবারের বাজেট সরকারের জন্য একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তারা একটা স্বপ্ন মানুষকে দেখাবে এবং একটা আশা আকাঙ্ক্ষার রিফ্লেকশনটা আপনার থাকবে ইশতেহারে। সেখান থেকে আপনার বাস্তবসম্মত ওয়েতে কতটা পূরণ করা সম্ভব, সেটা আপনার যখন বাস্তবায়নের দিকে আসবে সেটা বিভিন্নভাবে চাপ তৈরি করবে। কিন্তু এই ব্যয়ের টাকা আসবে কোথা থেকে? চলতি অর্থ বছরের প্রথম 10 মাসেই এনবিআর এর রাজস্ব ঘাটতি 1,04,000 কোটি টাকা ছাড়িয়েছে, যা দেশের ইতিহাসে সর্বোচ্চ। বিশ্লেষকরা বলছেন, আগামী অর্থ বছরে সবচেয়ে বড় পরীক্ষা হবে এই ঘাটতির পাহাড় সামাল দিয়ে খরচের দক্ষতা নিশ্চিত করা। এমন একটা টার্গেট করা হবে বলে মনে হচ্ছে, যেটা আমাদের প্রকৃত এবার যে আয় হবে সেটার থেকে অনেক বেশি। দুর্নীতি আছে, লিকেজ আছে, এগুলোকে একেবারে নির্মূল করতে হবে। সো এইটা তো একটা বড় চ্যালেঞ্জ। আর ব্যয়ের দিকে বড় চ্যালেঞ্জ তো হলো যে কিভাবে আমরা সাশ্রয়ীভাবে এগুলোকে বাস্তবায়ন করতে পারি।
সংকট কেবল অভ্যন্তরীণ রাজস্ব নয়, চলমান $4.5 বিলিয়ন বেশি ঋণ কর্মসূচি স্থগিত করে IMF এর কাছ থেকে নতুন করে আরও প্রায় $4.5 বিলিয়ন ঋণ সহায়তার আবেদন করতে যাচ্ছে বাংলাদেশ। তবে এর জন্য মানতে হবে কাঠামোগত সংস্কার সহ ভর্তুকি থেকে বেরিয়ে আসার শর্ত। অর্থনীতিবিদদের মতে দাতা সংস্থার শর্ত পূরণের জন্য নয়, দেশের অর্থনীতির স্বার্থেই এই সংস্কার এখন সবচেয়ে বেশি জরুরি। আমাদের ঋণের যে ব্যবস্থাপনা, যে শর্তে ঋণ নিচ্ছি সেটা ভালোভাবে নিচ্ছি এবং সুনির্দিষ্ট কাজে ব্যবহার করা হচ্ছে, সেটা অর্থনীতিতে অবদান রেখে আবার সরকারের জন্য রাজস্ব আয় করার একটা সুযোগ সৃষ্টি করছে। এইটা আমাদের নিশ্চয়তা বিধান করতে হবে। এই রিফর্মের অভাবে আমাদের একদিকে যেভাবে সক্ষমতা বাড়ছে না, আরেকদিকে কাঠামোগত বিভিন্ন দুর্বলতা, যেমন পরোক্ষ করের আপনার বোঝাটা অনেক বেশি প্রত্যক্ষ করের চেয়ে, ইনফর্মাল ইকোনমির বোঝা বেশি ফর্মাল ইকোনমির চেয়ে। সরকারি খরচের প্রতিটি টাকার জবাবদিহিতা নিশ্চিত করা না গেলে চলমান সংকট কাটানো সম্ভব নয় বলে মনে করেন তারা। সেলিম মালিক, NTV নিউজ, ঢাকা। সম্প্রতি ইসলামী ব্যাংক ঘিরে তৈরি হওয়া অস্থিরতা দেশের সামগ্রিক অর্থনীতির জন্য সুখকর নয় বলে মন্তব্য করেছেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বিকেলে সংস্কার, কর্মসংস্থান ও বিনিয়োগের মাধ্যমে টেকসই প্রবৃদ্ধি শীর্ষক 2026-27 অর্থ বছরের ছায়া বাজেট আলোচনা অনুষ্ঠানে তিনি মন্তব্য করেন। হাসনাত আব্দুল্লাহ বলেন, বর্তমান সরকার একটি ভঙ্গুর অর্থনীতি উত্তরাধিকার সূত্রে পেয়েছে, কারণ বিগত সরকারের আমলে ব্যাপক অর্থ পাচার ও লুটপাটের কারণে দেশের অর্থনৈতিক ভিত্তি দুর্বল হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে বাস্তবসম্মত, সময় উপযোগী এবং জনকল্যাণমুখী বাজেট প্রণয়নের আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে এনসিপির যুগ্ম আহ্বায়ক আতিক মুজাহিদ বলেন, দেশের বন্দরগুলোকে পূর্ণাঙ্গ ডিজিটালাইজেশনের আওতায় আনা গেলে সরকার অতিরিক্ত প্রায় 20,000 কোটি টাকা রাজস্ব আয় করতে পারে। পাশাপাশি যারা জাকাত দিবেন তাদের ট্যাক্সের তালিকা থেকে বাদ দেওয়ার দাবি জানান আলোচকরা। এই সময় 71টি নীতিগত প্রস্তাব উপস্থাপন করা হয়। ইসলামী ব্যাংকের যে বিষয়গুলো আমাদের নজরে পড়ছে সেটি অর্থনীতির জন্য স্বস্তিদায়ক নয়। বর্তমান সরকার মূলত একটি উত্তরাধিকার প্রাপ্ত একটি সংকটকালীন একটা সংকটাপন্ন অর্থনীতি এই সরকার হাতে পেয়েছে। মূলত অর্থনীতির যেই চিত্র সেটি জনগণের কাছ থেকে বিভিন্ন সময় হাইড করা হয়েছে, লুকানো হয়েছে। তো ফলত বাংলাদেশের অর্থনীতির স্বরূপটা জনগণের কাছে কখনোই যথাযথভাবে উন্মোচিত হয়নি। বাংলাদেশে প্রথমবারের মতো জলবায়ু পরিবর্তনকে কেন্দ্র করে অনুষ্ঠিত হলো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব গ্লোবাল ট্রেন্ড ক্লাইমেট চেঞ্জ ফিল্ম ফেস্টিভ্যাল 2026। রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় গ্রন্থাগার মিলনায়তনে দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি বলেন, এই উৎসব জলবায়ু বিষয়ে নতুন চিন্তা ও ইতিবাচক উদ্যোগকে আরও এগিয়ে নেবে। বলেন, পরিবেশ, মানব জীবন ও ভবিষ্যৎ প্রজন্মের উপর জলবায়ু পরিবর্তনের প্রভাব তুলে ধরা চলচ্চিত্রগুলো জনজীবনেও সাড়া ফেলে। আয়োজকদের মতে জলবায়ু সংকট নিয়ে জনসচেতনতা তৈরিতে চলচ্চিত্রকে শক্তিশালী মাধ্যম হিসেবে তুলে ধরাই এই উৎসবের লক্ষ্য। দেশ বিদেশের নির্মাতাদের স্বল্পদৈর্ঘ্য ও প্রামাণ্যচিত্র প্রদর্শনের পাশাপাশি অনুষ্ঠিত হয় আলোচনা ও মতবিনিময়। প্লাস্টিকের বোতল জমা দিলে মিলছে গাছের চারা। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে এমন ব্যতিক্রমী আয়োজন করেছে জামাত ইসলামী ঢাকা মহানগর উত্তর। সকালে মহাখালী TNT মাঠে 10 দিনব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে জামাতের মেয়র প্রার্থী মোহাম্মদ সেলিম উদ্দিন। তিনি বলেন, প্লাস্টিক বর্জ্য পুনর্ব্যবহার নিয়ে সচেতনতা বাড়াতে এই উদ্যোগ। ঢাকাকে আরও সবুজ ও পরিবেশ বান্ধব নগরী হিসেবে গড়ে তুলতে কাজ করবে জামাত। অবিলম্বে ঢাকার 2 সিটিতে নির্বাচন দেওয়ার আহ্বান জানান সেলিম উদ্দিন। আগামী নির্বাচন নিয়ে যদি কোনো কারচুপি, কোনো ধরনের যোগ সাজসের ষড়যন্ত্র করার চেষ্টা করা হয়, তাহলে কারবালার মতো পরিস্থিতি ঢাকায় ঘটাই দেওয়া হয়। ঢাকার মানুষ আমরা পরিবেশের কারণে আমাদের পরিবেশ দূষণ হচ্ছে, আমরা এখানে নানা অসুখ বিসুখের মধ্যে আমরা পড়ে যাচ্ছি। এজন্য সবার আগে ঢাকা সিটি 2টাতে নির্বাচন দিতে হবে। সরকার আগামী 7 দিনের মধ্যে শহীদ শরীফ ওসমান হাদী হত্যার বিচারের সুনির্দিষ্ট রূপরেখা না দিলে রাজধানীর শাহবাগে অনির্দিষ্টকালের জন্য অবস্থান কর্মসূচি পালনের হুঁশিয়ারি দিয়েছে ইনকিলাব মঞ্চ। জুমার নামাজের পর ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদের সামনে থেকে
হাদি হত্যার বিচারের দাবিতে আয়োজিত বিক্ষোভ মিছিল থেকে এই কর্মসূচির কথা জানান ইনকিলাব মঞ্চের সদস্য সচিব আব্দুল্লাহ আল জাবের। এ সময় হাদি হত্যাকাণ্ডে ভারতের সংশ্লিষ্টতার অভিযোগ তুলে পূর্ণাঙ্গ তদন্ত ও খুনের পরিকল্পনাকারীদের চিহ্নিতকরণের দাবি জানান তিনি। ওসমান হাদি হত্যায় দেশি বিদেশি চক্র জড়িত জানিয়ে পশ্চিমবঙ্গের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য আমলে নিয়ে সত্য মিথ্যা যাচাইয়ের দাবি জানায় ইনকিলাব মঞ্চ। বিচার নিয়ে টালবাহানা করলে সামনে আন্দোলন ব্যতীত আর কোনো পথ নেই বলেও হুঁশিয়ারি দেন তারা। এই শুক্রবার থেকে আগামী শুক্রবারের মধ্যে সরকার যদি সুনির্দিষ্ট কোনো তথ্য বা সুনির্দিষ্ট সময়সীমা প্রণয়ন করতে না পারে, বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে আমরা এই শাহবাগে অবস্থান কর্মসূচি দিতে বাধ্য হব। এই অবস্থান কর্মসূচি কোথায় গিয়ে শেষ হবে আমরা জানি না। রাজবাড়ীর দৌলতদিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে পদ্মা নদীতে পড়ে যাওয়া এসবি পরিবহনের বাসটি উদ্ধার করা হয়েছে। এই ঘটনায় পৃথক তদন্ত কমিটি গঠন করেছে নৌ পরিবহন মন্ত্রণালয় ও জেলা প্রশাসন। সকাল 9:30টায় দৌলতদিয়ার 7 নম্বর ফেরিঘাটে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়। পরে বিআইডব্লিউটি এর উদ্ধারকারী জাহাজ হামজা বাসটিকে উদ্ধার করে, তবে বাসটিতে কোনো যাত্রী না থাকায় হতাহত হয়নি। চালক ও হেলপারকে আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে তাদের দুজনকেই আটক দেখানো হয়েছে। এদিকে দুর্ঘটনা কবলিত স্থান পরিদর্শন করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী রাজীব আহসান। দুর্ঘটনার কারণ উদ্ঘাটনে নৌ পরিবহন মন্ত্রণালয় ও জেলা প্রশাসন আলাদা তদন্ত কমিটি গঠন করেছে। আগামী 3 কর্মদিবসের মধ্যে কমিটিকে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। মর্মান্তিক দুর্ঘটনা হাত থেকে আমরা রেহাই পেয়েছি। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া জানাই এবং পাশাপাশি আমি কৃতজ্ঞতা জানাবো আমাদের যাত্রী সাধারণকে, যারা আমাদের আহ্বানে সাড়া দিয়ে অত্যন্ত কষ্টের একটি কাজ আমাদের জন্য যাত্রীদেরকে বাস থেকে নামানো, তারা কিন্তু সেই কাজটি করেছেন এবং তাদের সচেতনতার ফলেই কিন্তু আজকে এই দুর্ঘটনার হাত থেকে আমরা রক্ষা পেয়েছি। ঈদের পর বাজারে বেড়েছে বেশ কিছু পণ্যের দাম। করলা, পটল, টমেটোর দাম বেড়েছে 10 থেকে 20 টাকা। ঊর্ধ্বমুখী চালের দামও। ইলিশ মাছ যেন সোনার হরিণ, রেকর্ড দামে বিক্রি হচ্ছে ইলিশ। অন্যান্য মাছের দাম অপরিবর্তিত থাকলেও কমেছে মাংসের দাম। বিস্তারিত সেলিম মালিকের রিপোর্টে। রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজারে সবজির সরবরাহ বেশ, তবে দামে নাবিশ্বাস ক্রেতাদের। বেড়েছে বেশিরভাগ সবজির দাম। করলা ছিল 70, আমরা 80। উস্তা একই দাম। 2 দিন আগে শুধু 100 টাকা কেজি দিন আমরা কিনে আনছি বেচছি, এখন আজকে কিনে আনছি আমরা 180 টাকা কেজি। সিজন শেষ, টমেটোর দাম বাড়তেছে। টমেটো আগে ছিল 100 টাকা কেজি, এখন 120 টাকা 40 টাকা কেজি। ক্রয় ক্ষমতার মধ্যে আসলে নাই, কারণ বাজারের দাম, কাঁচা বাজারের দাম একটু বেশি। যেমন কাঁচা পেঁপে 80 টাকা কেজি। মৌসুমেও স্বস্তি নেই চালের দামে। বিয়ার 28, মিনিকেট ও নাজিরশাল চালে বেড়েছে 3 থেকে 5 টাকা। 28 চাল বিক্রি করতাম আগে আমরা 50 টাকা, এখন বেচতেছি 55 টাকা। আর মিনিকেট বিক্রি করতাম আগে 68 থেকে 70, এখন 75 টাকা বেচছি। বাজারে বেশিরভাগ দেশি মাছ আগের দামে বিক্রি হলেও দামে রেকর্ড ছুঁয়েছে পদ্মার ইলিশ। ইলিশ মাছ কিনতে আসছি আপনার 3500 টাকা কেজি। এর আগে বেচতাম আমরা 2200-2300, এটা বেচছি 2800-3000। ঈদুল আজহার পর বাজারে গরুর মাংসের চাহিদা কমেছে। সপ্তাহের ব্যবধানে কেজিতে কমেছে 50 টাকা, তবে খাসির মাংসের দাম বেড়েছে একই হারে। ঈদের টাইমে আমরা বেশি দিয়ে আনছি, দাম বেশি দেয়া 10,000, এই জন্য 800 850 করে বেচছি আমরা, আর এখন 700 টাকা 750 করে বেচছি। খাসি ছিল আগে 1250, এখন দাম 1300। কুরবানির জন্য 50 টাকা দাম বাড়ছে। বাজারে ব্রয়লার ও সোনালিকা মুরগি আগের দামে বিক্রি হলেও ডজনে 10 টাকা কমেছে সাদা ও লাল ডিমের দাম। আগে সাদা 120 টাকা ছিল, সাদা এখন 110 টাকা। লালটা আগে 130 টাকা ছিল, এখন 120 টাকা ডজন। সেলিম মালিক, এনটিভি নিউজ, ঢাকা। যারা ধর্মের নামে ব্যবসা করে তাদের মানুষ পছন্দ করে না বলে মন্তব্য করেছেন কুয়েত বিএনপি নেতারা। এনটিভি কুয়েত প্রতিনিধি আলামিন সরকার জানান, জিয়াউর রহমানের শাহাদাত বার্ষিকী উপলক্ষে কুয়েত বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে কথা বলেন তারা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুয়েত বিএনপির সাবেক সিনিয়র সহসভাপতি আব্দুল কাদের মোল্লা। ভার্চুয়ালি বক্তব্য দেন বগুড়া 4 আসনের সংসদ সদস্য মোশাররফ হোসেন। কুয়েত বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম এনামের সঞ্চালনায় বক্তব্য দেন জালাল আহমেদ চুন্নু মোল্লা, আশফাকুল হক, ইকবাল হোসেন, মনির আহমেদ সহ অন্যরা।
রিয়াদের জেদিদ সানাইয়ায় মোহাম্মদ সালিম কুরাইশি অ্যান্ড পার্টনার কোম্পানির বিরুদ্ধে বেতন আত্মসাতের অভিযোগ করেছেন প্রবাসী শ্রমিকরা। সৌদি আরব প্রতিনিধি ফারুক আহমেদ চাঁদ জানান, ভুক্তভোগীদের পক্ষে সংবাদ সম্মেলন করেছেন কোম্পানির ম্যানেজার মোহাম্মদ আলী ও আরাফাত হোসেন সবুজ। তাদের অভিযোগ, কোম্পানির ফোরম্যান মোহাম্মদ সোহাগ প্রায় 2,80,000 রিয়াল বেতন নিয়ে পালিয়ে গেছেন। দাবি করা হয়, সোহাগ 3 মাসের বেতন কোম্পানি থেকে তুলে নিয়ে শ্রমিকদের না দিয়ে হাতিয়ে নিয়েছেন। এ বিষয়ে ভুক্তভোগীরা সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের দূতাবাসের হস্তক্ষেপ কামনা করেন। ফুটবল বিশ্বকাপকে সামনে রেখে পুরান ঢাকায় অনুষ্ঠিত হয়েছে বর্ণাঢ্য ফ্যান র্যালি। বিভিন্ন দেশের জার্সি ও পতাকা হাতে হাজারো ফুটবল প্রেমীর অংশগ্রহণে উৎসবের নগরীতে পরিণত হয় পুরান ঢাকা। আরও জানাচ্ছেন কুশলী আসির। কারো গায়ে প্রিয় দলের জার্সি, কারো গায়ে পতাকা। বিশ্বকাপকে ঘিরে নিজেদের উচ্ছ্বাস প্রকাশ করতে পুরান ঢাকার এই আয়োজন। ইনশাআল্লাহ আসবে, এবারও ওয়ার্ল্ড কাপ আসবে আমাদের কাছে। পুরান ঢাকার প্রত্যেকটা অলিতে গলিতেই এই উৎসবটা পালন করা হয়। পাঁচ ওয়ার্ল্ড কাপ যাবত আমরা করতেছি, তো মোটামুটি বেশ সারা পাইতেছি এবং আমাদের কাছে ভালো লাগে। র্যালিটি লক্ষ্মীবাজার থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। অংশগ্রহণকারীরা ফুটবল প্রেমের মাধ্যমে সম্প্রীতির বার্তা ছড়িয়ে দেন। অবশ্যই একতা পাবে, এবার নেইমার স্কোয়াডে আসছে, অবশ্যই নিঃসন্দেহে একতা পাবে, আমরা আশাবাদী সবাই। ইনশাআল্লাহ এবার আমরা কাপ নিব এবং 100%। নেইমার অনেক ভালো খেলতে পারে আর ব্রাজিল আবার কাপ জিতবে। বিশ্বকাপকে সামনে রেখে সবাই মিলে এই আনন্দ ভাগাভাগি। 4 বছর পর আবার হইল ফুটবল বিশ্বকাপ, আর এই বিশ্বকাপকে বরণ করে নিল বাংলাদেশ। বিশ্বকাপের থিম সং আর স্লোগানে মুখর হয়ে উঠে পুরো এলাকা। ফুটবলটা 11 জনের খেলা, তো সেই হিসাবে জার্মানি আসলে ভালো খেলবে। খেলার মাধ্যমে বন্ধুত্ব ও ভ্রাতৃত্বের বার্তা ছড়িয়ে দিতে বিশেষ এই আয়োজন। যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে বসতে চলেছে এবারের বিশ্বকাপ। বাংলাদেশের বিশ্বকাপ উন্মাদনা ছড়িয়ে পড়ল পুরান ঢাকা থেকে। কুশলী আসির, এনটিভি নিউজ, পুরান ঢাকা। এই ছিল মধ্যরাতের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। ধন্যবাদ সবাইকে, শুভরাত্রি।